রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব কেউ এই কথাটি স্পষ্ট বলে না যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি কালসাপ বসেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়? প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছুই। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে। অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান। এবং রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। 88 বছর বয়সে ভ্যাটিকান সিটিতে নিজ বাসায় মৃত্যু। উদার ও মানবিক নেতার চিরপ্রস্থানে বিশ্বজুড়ে শোকের ছায়া। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্ট গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়ার অডিও পর্যালোচনা করে 8 জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চানখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের এনআইডি লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। পনেরো দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। বিকেলে মোহাম্মদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করেন নেতারা। বলেন,
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না থেকে উল্টো পুনর্বাসনের চেষ্টায় বড় একটি দল। জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে। সোমবার বিকেলে মোহাম্মদপুরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এনসিপি নেতারা আওয়ামী লীগকে জার্মানির ন্যাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেন। নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশকে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আবার হুঁশিয়ারি দিচ্ছি, আরেকবারও যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় ৩৬ জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে। এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আগামী ১৫ দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তোলেন এনসিপি নেতারা। বড় একটি পলিটিক্যাল পার্টি, তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব কেউ এই কথাটি স্পষ্ট বলে না। যে কাল সব আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে, আপনারা যদি এই কাল সব বসেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরেই রোডম্যাপ চায় বিএনপি। সংস্কার শেষে এই সময়ে ভোট আয়োজনে বাধা দেখছে না দলটি। যারা ডিসেম্বরে নির্বাচন চায় না, তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এই প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিএনপির লোক। এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের আশা, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। ফাঁসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐক্যমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানালেন আলী রিয়াজ। কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবিধান ও নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের নেতারা নিজেদের অবস্থান জানান। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের নেতারা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের সাথে বৈঠক হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারীর বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। অন্যদিকে বিকেলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস জানান, নতুন সংবিধান রচনার সুপারিশ করেছেন তারা। ৭২ সালের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না।
তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব জানান, নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করতে পারবে, তাই দ্রুত নির্বাচন চায় দলটি। প্রকৃত সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচিত সরকার দ্বারাই সেটা সম্ভব। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো ফেসিবাদ সৃষ্টি হতে না পারে, এর জন্য একটা সংস্কার দরকার। ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতে একমত হয়েছে খেলাফত মজলিস। জাতীয় গণফ্রন্টের নেতারা একমত 132টি প্রস্তাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কাতারে আর্থনা সম্মেলনের পাশাপাশি সাইড লাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। হত্যা, দুর্নীতি করে পলাতক এমপি মন্ত্রীদের সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফেরত চাইবে সরকার। কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে অংশ নিতে 4 দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাকে বিদায় জানান রাষ্ট্রের ঊর্ধ্বতনরা। আমরা দুটো বিষয়ে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয়, মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। প্রেস সচিব জানান, কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সাইড লাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রেস সচিব জানান, হত্যা, দুর্নীতি করে বিদেশে পলাতক এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে তাদের ফেরত চাইবে সরকার। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একদিনের শ্রমিকদেরও নিয়োগপত্র দিয়ে শ্রম আইন সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রতিবেদনে এই সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, শ্রম আইন হতে হবে সার্বজনীন। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রার লক্ষ্যে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম সংস্কার কমিশন। প্রতিবেদনে দেশের 7.5 কোটি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। এদিন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়বস্তু তুলে ধরেন কমিশনের প্রধান। দেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে, অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয়, কেউ নিয়োজিত করে তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে নিয়োজিত করলাম। কমিশন প্রধান আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহত সব শ্রমিকদেরকে শহীদের স্বীকৃতি প্রদানেও সুপারিশ করা হয়। নারী শ্রমিকদের জন্য বেতন সহ 6 মাসের মাতৃত্বকালীন ছুটির উল্লেখ করা হয় প্রতিবেদনে। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে।
তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। শ্রমিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি ও মজুরি দেরিতে হলে ক্ষতিপূরণ দেয়া সহ 25টি সুপারিশ করা হয় প্রতিবেদনে। প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। এই ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। এছাড়া প্ল্যাটফর্মটির ব্যানারে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ বলছে এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। একই স্থানে দাবিগুলোকে অযৌক্তিক জানিয়ে পাল্টা বিক্ষোভ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়ি প্রধান ফটকের ভেতরে অবস্থান কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের। অন্যদিকে মূল সড়কে স্লোগানে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 6:30টার পর থেকেই রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেয় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। শুরু করেন এগ্রি ব্লকেড কর্মসূচি। এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা আজকে প্রায় 15 থেকে 16 দিন মাঠে অবস্থান করতেছি, তারা কোনো কিছুই আমাদেরকে জানে না। ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। আমাদের যদি উচ্চশিক্ষা না হয় তাহলে আমরা এক পর্যায়ে কৃষকদের কি শিখাবো। বেলা 1:30টার দিকে খামারবাড়ির গেটে জড়ো হতে থাকেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি ডিপ্লোমা শিক্ষার্থীদের 8 দফা অযৌক্তিক। এ সময় পাল্টা 5 দফা দাবি ঘোষণা করেন তারা। আবার নতুন করে বাংলাদেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোটা ফিরিয়ে আনতে চাচ্ছে এটা আমরা সকলেই জানি। কোনো প্রকার বৈষম্যের স্থান দেওয়া হবে না এবং অচিরেই কৃষিবিদদের জন্য 10ম গ্রেডটাকে উন্মুক্ত করে দিতে হবে। 2টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারবাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের শান্ত করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে খামারবাড়ি ছাড়েন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। পরে 5 দফা দাবি অধিদপ্তরে জমা দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চেতনা বাস্তবায়নে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। কর্মকর্তারা জানান, গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে।
এদিন অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালে জড়ালেন সাবেক এই এমপি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। প্রকল্পটির আওতায় লোক দেখানো, সভা, সেমিনারের ছবি তুলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও মানহীন সিনেমা বানিয়ে অর্থ লুপাটের অভিযোগ আনা হয়েছে। গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানে অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে, নানা অসঙ্গতি মেলায় বিগত সরকারের আমলে নেওয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF কার্যালয়ে শুরু হচ্ছে বিশ্ব ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠক। স্থানীয় সময় সোমবার সকাল 11:30টায় 6 দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধন করা হবে। বৈঠকে বাংলাদেশ সহ বিশ্বের 190 দেশের গভর্নর, ব্যাংকার, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা যোগ দেবেন। এবারের বৈঠকে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালীকরণ, মার্কেট অ্যাক্সেস তৈরি, জ্বালানি, অবকাঠামো, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, পর্যটন ও উৎপাদন খাতের উন্নয়ন করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করবেন বিশেষজ্ঞরা। বিশেষভাবে গুরুত্ব পাবে চলমান যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি বিষয়ে। আগামী 26 এপ্রিল পর্দা নামবে এবারের বৈঠকের। এবার বাণিজ্যের সংবাদ। কমিশনিংয়ের 1 বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং বা SPM এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক এই পদ্ধতির কার্যক্রম। জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ লাগতে পারে চলতি বছরও, এমনটাই জানাচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না SPM এর পূর্ণ সক্ষমতাও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মোরিং বা SPM। গভীর সমুদ্র থেকে 110 কিলোমিটার করে 2টি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় SPM এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনো অধরা SPM এর সুফল। নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। SPM এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে 45 লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল 15 লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় SPM এর ব্যবহার নিয়ে। এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে 45-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারএলটা করা দরকার।
2015 সালে ডিপিপি তৈরির পর 2018 সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ, ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় 8,500 কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করে তারা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারিপাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গমারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে আদিবাসী ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠন। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেশের বাইরের খবর। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া। রাজা তৃতীয় চার্লস থেকে শুরু করে ট্রাম্প, পুতিন সহ বিশ্ব নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। সোমবার 88 বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মগুরু। প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বুয়েনোস আয়ারেস থেকে আর শেষ হলো ভ্যাটিকানে। তাঁর প্রস্থানে রোমান ক্যাথলিক চার্চ হারালো উদার, সংলাপমুখী ও মানবিক নেতাকে। সেন্ট পিটার্স স্কোয়ারে বাজছে ঘণ্টা। জানান দেয়া হচ্ছে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর। স্থানীয় সময় সোমবার সকালে এক বিবৃতিতে ভ্যাটিকান জানায় 88 বছর বয়সে কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কান্নায় ভেঙে পড়েন ভক্তরা। বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানান ইতালির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ব নেতারা। তাকে শান্তির পক্ষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদা বার্তা দিয়েছেন। গভীর শোক প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। পোপের মৃত্যুতে তার মাতৃভূমি আর্জেন্টিনায় 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আগামী বুধবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হতে পারে। এর আগে রোববার শেষবারের মতো জনসম্মুখে আসেন পোপ ফ্রান্সিস। ইস্টার সানডে উপলক্ষে আগতদের শুভেচ্ছা জানান তিনি। 1936 সালে 17 ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্ম নেন হোরে মারিও বারগোগ্লিও। 2013 সালে 13 মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন তিনি। প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বুয়েনোস আইরেস থেকে, যার শেষ হলো ভ্যাটিকানে। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছুই। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। এবং 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রম, বাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশন। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।